সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? যাই হোক, আশা করি ভালো আছো সবাই। এই দুর্দিনেও আমি আগের দিন যে টপিকটা শুরু করছিলাম কম্পটন ইফেক্ট, এটা আমি আজকে আবার পড়াবো। ঠিক আছে, তোমরা অনেকে বলছিলে যে কম্পটন ইফেক্ট আমি যতটুকু বলছিলাম সেটা আবার একটু রিপিট করার জন্য বলছিলাম, তাই আমি কম্পটন ইফেক্টের শুরু থেকেই বলছি। হ্যাঁ, কম্পটন ইফেক্ট বা আমরা বাংলায় বলবো কি কম্পটন প্রভাব, ইংরেজিতে বলা হয় কি দি কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট আমি বলছিলাম যে এই যে আলোর যে ফোটন চরিত্র বা কণা চরিত্র আছে, এটা কম্পটনের এই আবিষ্কারের ফলে বিষয়টা আরো কি হয়েছে, সুস্পষ্ট হয়েছে। বিষয়টা আরো সুস্পষ্ট হয়েছে। ঠিক আছে, 1924 সালে একজন আমেরিকান বিজ্ঞানী আর্থার এইচ কম্পটন উনি এটা আবিষ্কার করেন। ঠিক আছে, এবং পরবর্তীকালে উনি এই আবিষ্কারের জন্য 1927 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন, নোবেল পুরস্কার পান। ঠিক আছে, উনি 1927 সালে এটার উপর নোবেল পুরস্কার পান। এখন তার পরীক্ষাটা কী ছিল, আমি ডেফিনেশনটা এটা বলি যে কম্পটনের পরীক্ষা ছিল এরকম মূলত যে কার্বন, অ্যালুমিনিয়াম প্রভৃতি হালকা মৌলিক পদার্থের হালকাভাবে আবদ্ধ ইলেকট্রনগুলোর সাথে যদি উচ্চগতি সম্পন্ন এক্স রশ্মি ফোটনের সংঘর্ষ হয়, কলিশন হয়, তাহলে দেখা যায় যে সংঘর্ষের পরে এই অপরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি ছাড়াও কিছু পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি পাওয়া যায়। মূলত এই ঘটনাটাকে বলা হয় কি কম্পটন ক্রিয়া বলা হয়। তাহলে আমরা কি বলছি যে কার্বন, অ্যালুমিনিয়াম প্রভৃতি হালকা মৌলিক পদার্থের হালকাভাবে আবদ্ধ ইলেকট্রনগুলোর সাথে যদি উচ্চ শক্তি সম্পন্ন এক্স রশ্মি ফোটনের সংঘর্ষ হয় বা এর দ্বারা যদি বিক্ষিপ্ত হয়, ইলেকট্রন দ্বারা যদি এক্স রশ্মি ফোটন বিক্ষিপ্ত হয়, তার বিক্ষেপণের পরে এই আগের যে প্রাথমিক যে এক্স রশ্মিগুলো ছিল এদের যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল, এই তরঙ্গ দৈর্ঘ্য ছাড়াও কিছু কিছু কি পাওয়া যায়, পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি পাওয়া যায়। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় কি কম্পটন ক্রিয়া বলা হয়। মূলত এখানে কি হয় তাহলে, যে এক্স রশ্মি ফোটন কি হবে, ইলেকট্রন দ্বারা বিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত হওয়ার পরে এক্স রশ্মি কি বিক্ষিপ্ত এক্স রশ্মি ফোটন পাওয়া যায়, এবং এই ইলেকট্রনটা তখন আর স্থির থাকে না, স্থির না থাকে সেটা কি হয়ে যায়, তখন সেটা গতিশীল হয়ে যায়। অর্থাৎ এক্স রশ্মির ফোটন যখন ইলেকট্রনের সাথে সংঘর্ষ যখন হয়, বিক্ষিপ্ত যখন হয় ইলেকট্রন দ্বারা, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যায়, মূলত বেড়ে যায়। আমি দেখাবো ফিগারের সাহায্যে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, কিন্তু তার শক্তি কি হয়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া মানে কি শক্তি কমে যাওয়া। ওই যে আমরা বলছিলাম আগের ক্লাসে ই সমান hc/λ, শক্তি কমে যাওয়া। তাহলে ওই যে শক্তিটুকু কমে গেল, এই শক্তিটুকুকে গ্রহণ করে ইলেকট্রন নিয়ে সে কি হয়, গতিশীল হয়। ঠিক আছে, তাহলে আমি এই বিষয়টাকে এখন একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি আমি। ঠিক আছে, আর এখন আমি দুটো অ্যাক্সিস আঁকাই দিই, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। এটা এক্স অ্যাক্সিস আঁকালাম আমরা, আর আঁকলাম আমি কি ওয়াই অ্যাক্সিস। দেখো আমি এক্স প্রাইম দিতে পারতাম, ওয়াই প্রাইম দিতে পারি, আমার দরকার হবে না। এইটুকু পক্ষে মনে রাখো যে এখানে আছে এই সেই স্থির ইলেকট্রনটা, আমি এই মূলমীয় দিয়ে বলতেছি, এখানে এই জায়গায় আছে কি স্থির ইলেকট্রন আছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা এক্স রশ্মি ফোটন এরকম যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি আপাতত এক্স রশ্মি, আমাদের যে আপাতত এক্স রে ফোটন। আমি দেখো আগে প্রথমে এটুকু বলি, এই আপাতত এক্স রে ফোটনের শক্তি ই সমান লিখবো আমরা এইচ নিউ। আমি আর একটু উপরে লিখি, কারণ আমরা এখানে ভরবেগটা লিখতে হবে। এইগুলো আমি আগের দিন তোমাদেরকে দেখাইছি। আমি আপাতত এক্স রে ফোটনের শক্তি হলো ই সমান এইচ নিউ, অথবা আমরা কি লিখতে পারি hc/λ। ওকে, আর ভরবেগ কত বলছিলাম, p সমান h/λ
অথবা এইচ নিউ ডিভাইড বাই সি, আমাদের মনে আছে কিনা, অথবা আরেকটা ছিল কি ই বাই সি, এটা থেকে সহজে মনে রাখতে পারবা। ভরবেগ পি ইজ ইকুয়াল টু ই বাই সি সমান কিন্তু আমাদের এইচ নিউ বাই সি। ঠিক আছে, এটা ছিল আমাদের ভরবেগের কথা আমাদের। তাহলে এটা হলো আপতিত ফোটনের শক্তি এবং ভরবেগ নিয়ে কথা বললাম আমরা। তাহলে এই যে স্থির ইলেকট্রন যা আছে, এই স্থির ইলেকট্রনের তাহলে শক্তি কত আর ভরবেগ কত হবে, এটা নিয়ে আমাদের এখানে স্পষ্ট থাকতে হবে। দেখো এই স্থির ইলেকট্রনটা আমি একটু এরোতে দেখা যাচ্ছি, যখন আমরা নর্মালি বলি যে একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে কি তার কোনো শক্তি আছে? তার গতিশক্তি শূন্য, কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা কি জানি তার একটা স্থির অবস্থার শক্তি আছে, যে কথাটা আমি আগে দিয়ে বলছিলাম। তাহলে তার এই অবস্থার শক্তি কত আমাদের ই সমান এম নট সি স্কোয়ার। তাহলে এখানে এম নটটা কি স্থির ইলেকট্রনের ভর। তাহলে আমি আবারও বলছি যে কোনো বস্তু স্থির হলে কি হয়ে যায় না, তার শক্তি শূন্য হয়ে যায় না। এটা ছিল আইনস্টাইনের একটা বিখ্যাত আবিষ্কার। তাহলে আমরা বললাম কি যে এই স্থির ইলেকট্রনের শক্তি কত ই সমান এম নট সি স্কোয়ার। এই সূত্রটাকে কি বলা হবে? ইলেকট্রনের স্থির অবস্থার শক্তি বলা হবে। আর এই অবস্থায় ইলেকট্রনের ভরবেগ পি সমান কত লিখবো আমরা? 0, কারণ যেহেতু তার বেগ শূন্য, তাহলে তার ভরবেগ কত হবে? শূন্য হবে। তাহলে দেখো বিক্ষেপণের আগের এই অংশটুকু আমরা সবাই বুঝতে পারছি কিনা, যে যখন একটা এক্সট্রা ফোটন যায় সেটা একটা স্থির ইলেকট্রনকে আঘাত করবে এই পর্যন্ত, তখন এই এক্সট্রা ফোটনের শক্তি কত হবে, তার ভরবেগ কত হবে, পাশাপাশি এই স্থির ইলেকট্রনের শক্তি কত হবে, তার ভরবেগ কত হবে, এটা আমি লিখে দিলাম। এখন খেয়াল করো যে যখন এই এক্সট্রা ফোটনটা এই ইলেকট্রন দ্বারা বিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্ত হওয়ার পরে আমি বললাম যে এক্সট্রা ফোটনটা কি এদিকে চলে যাচ্ছে, এদিকে যাই বললাম। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। আমি একটা দেখালাম যে তার তরঙ্গ দৈর্ঘ্য গেছে, বেড়ে গেছে। কারণ দেখো দেখো এই সমান এই সীমাই ল্যামডা, যখন তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় তখন কি তার শক্তিটা কমে যায়। তাহলে এটা আমাদের বিক্ষিপ্ত ফোটনের, আমি দেখালাম যে বিক্ষিপ্ত ফোটনটা এক্সকের সাথে আমি বললাম কি থিটা কোণে যায়, গতিশীল হয়। তাহলে এখন এই যেহেতু এক্সরে ফোটনের শক্তি কমে গেছে, তাহলে এক্সরে ফোটনের সেই শক্তিটুকু কে নিয়ে যাবে? এই ইলেকট্রন নিয়ে যাবে। ইলেকট্রন এই শক্তিটুকু নিয়ে সে কি হবে? গতিশীল হবে। তাহলে বিক্ষেপণের পরে ইলেকট্রন আর কি নাই, স্থির নাই, সে কি হয়ে গেছে? গতিশীল হয়ে গেছে। আমি বললাম যে ইলেকট্রনটা কি করে এই এক্সকে ধনাত্মক দিকের সাথে কি করে ফাই পরিমাণ কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে এই অবস্থায় আমি বলি যে এই বিক্ষেপণের পরে এই এক্সরে ফোটনের শক্তি কত, ভরবেগ কত। বলতেছি বিক্ষেপণের পরে এক্সরে ফোটনের শক্তি বললাম ই প্রাইম সমান এইচ নিউ প্রাইম সমান এইচ সি বাই ল্যামডা প্রাইম। আর পি তাহলে কত হবে? বিক্ষেপণের পরে পি সমান, পি কত আসবে আমাদের? পি প্রাইম সমান বলো ই বাই সি, তার মানে কি এইচ নিউ প্রাইম বাই সি। আমি একবার লিখে দিলাম, জায়গাটা যদি কম, এখানে এইচ নিউ প্রাইম বাই সি, দ্যাট মিনস কি ই প্রাইম বাই সি। তার হলো বিক্ষেপণের পরে এই ফোটনের ভরবেগ। আর বিক্ষেপণের পরে তাহলে ইলেকট্রনটা, তখন এটাকে বলা হয় বিক্ষিপ্ত ফোটন। আমি মনে বলছিলাম আমাদের ক্লাসে, এটাকে বলা হয় প্রতিক্ষিপ্ত ইলেকট্রন, রিকয়েল ইলেকট্রন বলা হয়। এই ইলেকট্রনের এখন শক্তি কত হবে? এখন কি সে স্থির অবস্থায় আছে? অবশ্যই সে স্থির অবস্থায় নাই। তাহলে এখন সে কি আছে? গতিশীল অবস্থায় আছে। তার গতিশীল অবস্থায় কোনো বস্তু কণার মোট শক্তি কতটুকু হবে? তাহলে গতিশীল অবস্থায় কোনো বস্তু কণার মোট শক্তি হলো কি তার স্থির অবস্থার শক্তি প্লাস তার গতি শক্তির যোগফল। এটাকে আমরা কি দ্বারা লিখি? ই সমান এম সি স্কোয়ার। তাহলে এই এমটা কোন অবস্থার বল? এই এমটা অবশ্যই তার গতিশীল অবস্থার বল। তার মানে ইলেকট্রনটা যখন গতিশীল আছে তখন তার গতিশীল অবস্থায় এই ইলেকট্রনের বল হলো ই সমান এম সি স্কোয়ার। এবং এখন কি ইলেকট্রনের ভরবেগ পি সমান 0 লিখবো? অবশ্যই লিখবো। কি লিখবো? ইলেকট্রনের ভরবেগ পি ইজ ইকুয়াল টু এমবি লিখবো আমরা, এমবি। তাহলে দেখো এই চিত্রটা আমাদের ম্যাক্সিমাম বিষয়গুলোকে বহন করবে। চিত্রটা বুঝতে পারলে তাহলে আমরা এখন ডাটাগুলো লিখতে পারবো, গাণিতিক বিশ্লেষণটা করতে পারবো। তাহলে বিক্ষেপণের পর
আমরা দেখালাম ফোটনের শক্তি দেখালাম, আর এখানে কি ইলেকট্রনের শক্তি হলো কত, ই সমান এমসি স্কয়ার। এটা ইলেকট্রনের গতিশীল অবস্থায় মোট শক্তি, অর্থাৎ তার স্থির অবস্থা শক্তি প্লাস গতি শক্তি। তাহলে এম হলো কি, তার গতিশীল অবস্থার বল, আর তার ভরবেগ কত, পি সমান এমবি। এমবি কোন অবস্থার বল, এম অবশ্যই তার গতিশীল অবস্থার বল। আর এখানে এম নটা কি ছিল, তার স্থির অবস্থার বল ছিল। তাহলে এইভাবে মূলত আমাদের এই কম্পটন যে পরীক্ষাটা করছে, এই পরীক্ষাটার মূল থিমটা ছিল এরকম। এখন এই বিষয়টাকে আমরা গাণিতিক বিশ্লেষণ দেওয়ার জন্য, গাণিতিকভাবে বিশ্লেষণ করার জন্য কম্পটন কিছু অনুমিতি, কিছু অ্যাজাম্পশনের কথা তিনি বলছিলেন। যে অ্যাজাম্পশনের ভিতরে আমি একটা ইতিমধ্যে বলেই ফেলছি, যে এই কার্বন অ্যালুমিনিয়াম যে এগুলো হালকা মৌলিক পদার্থের, এই যে হালকাভাবে আবদ্ধ যে ইলেকট্রনটা আসছে, অর্থাৎ ইলেকট্রনের বন্ধন শক্তিরা এক্সের ফোটনের শক্তির তুলনায় এতই কম যে এদেরকে কি ধরছে, মুক্ত ধরছে, এবং কি ধরছে, স্থির অবস্থা ধরছে। তার কথাটা আমি আবার বলছি, যে এই হালকাভাবে আবদ্ধ ইলেকট্রনগুলোর বন্ধন শক্তি এক্সরে ফোটনের শক্তির তুলনায় খুবই কম, তাই এদেরকে কি ধরা হয়, মুক্ত এবং স্থির বিবেচনা করা হয়। এটা একটা অনুমতি তার ছিল। আরেকটা অনুমতি ছিল, উনি বলছে যে এই বিক্ষেপণের জন্য এই ইলেকট্রন দ্বারা যখন এক্সরে ফোটন বিক্ষিপ্ত হবে, তখন এখানে ভরবেগ এবং শক্তি সংরক্ষিত হবে। কি কি, ভরবেগ এবং শক্তি সংরক্ষিত হবে। ঠিক আছে, তার মানে কি, এই বিক্ষেপণের আগে ফোটনের ভরবেগ আর বিক্ষেপণের পরে ফোটনের ভরবেগ কি হবে, সমান হবে। বিক্ষেপণের আগে ফোটনের শক্তি যা, বিক্ষেপণের ফোটন এবং ইলেকট্রন কম্বাইন করে বলতে হবে আমাদের, যে বিক্ষেপণের আগে ফোটন এবং ইলেকট্রনের ভরবেগ আর বিক্ষেপণের পরে ফোটন এবং ইলেকট্রনের ভরবেগ কি হবে, সমান হবে। ঠিক তেমনি বিক্ষেপণের আগে ফোটন এবং ইলেকট্রনের শক্তি আর বিক্ষেপণের পরে ফোটন এবং ইলেকট্রনের শক্তি কি হবে, পরস্পর সমান হবে। এই অনুমতিগুলো তিনি গ্রহণ করছে গাণিতিক ব্যাখ্যা দেওয়ার জন্য। তাহলে এখন আমরা এই কম্পটন ক্রিয়ার জন্য বা এই এর জন্য এখানে আমরা কি দেখেছি, যে তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে গেছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের রাশিমালাটা আমরা নির্ণয় করবো। আমরা এটা নির্ণয় করতে যাওয়ার আগে আমি আরো দু একটা কথা বলে নেই, দেখো তোমরা এগুলো মনে রাখবা। তাহলে ফোটনের ক্ষেত্রে কি নিউ অবশ্যই কি নিউ প্রাইমের চেয়ে বেশি, তার মানে নিউ বড়, নিউ প্রাইম কি ছোট। এখানে কি ল্যামডা কম, এখানে কি ল্যামডা প্রাইম কি হবে, কম্পারেটিভলি বেশি হবে। তাহলে দেখো এখানে ইলেকট্রন যে ফোটন যে শক্তিটা হারাবে, সেই শক্তিটা কি হবে, ইলেকট্রনের অর্জিত গতি শক্তির সমান হবে। এই সূত্রটা একটু মনে রাখবো তোমরা, এটা পরীক্ষণের সময় অঙ্ক আসে, যে ইলেকট্রনের, আমি একটু এখানে লিখে রাখতেছি, ইলেকট্রনের গতিশক্তি কার সমান, বিক্ষিপ্ত এক্সরে ফোটনের শক্তি মাইনাস আপাতত এক্সরে ফোটনের শক্তি মাইনাস বিক্ষিপ্ত এক্সরে ফোটনের শক্তি, অর্থাৎ ই মাইনাস ই প্রাইম, দ্যাট ইজ কি এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম, দ্যাট ইজ কি আমাদের এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা প্রাইম। অনেক সময় দেখবা যে এই প্রশ্ন, এই টপিকগুলো এভাবে সব বই দেওয়া নাই, একটু লিখে রাখবে এগুলো, যে এরকম একটা সিম্পল কোশ্চেন দিয়ে রাখছি কি, যে যে ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো, যে ইলেকট্রন কতটুকু গতিশক্তি অর্জন করছে সেই গতিশক্তির নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবো আমরা, আপাতত এক্সরে ফোটনের শক্তি মাইনাস কি আমাদের বিক্ষিপ্ত এক্সরে ফোটনের শক্তি, অথবা কি ই সমান এইচ নিউ, অথবা কি এইচ নিউ প্রাইম, ই সমান কি জানো আমরা এইচ সি বাই ল্যামডা, ই প্রাইম কত আমাদের এইচ সি বাই ল্যামডা প্রাইম। ঠিক আছে, ল্যামডা প্রাইম জানি। তাহলে তোমরা একটু একটু লিখে নাও। এখন আমরা এই যে এক্সরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের গাণিতিক রাশিমালাটা আমরা নির্ণয় করব। আমরা দেখো প্রথমে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী পাবো আমরা বিক্ষেপণের আগে ফোটন এবং ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের শক্তি, বিক্ষেপণের পরে ফোটন এবং ইলেকট্রনের শক্তি যদি আমরা সমান লিখি, তাহলে কি লিখবো, বিক্ষেপণের আগে দেখো ফোটনের শক্তি কতটুকু, ই সমান এইচ নিউ, এইচ নিউ, তাহলে আমাদের কি শক্তির সংরক্ষণশীলতা। আমি সবগুলো কথা লিখবো না, বোর্ডের জায়গা আমার একেবারেই কম,
তাহলে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে তাহলে বিক্ষেপণের পূর্বে ফোটনের শক্তি কত এইচ নিউ প্লাস দেখো বিক্ষেপণের পূর্বে ইলেকট্রনের শক্তি কত। এখানে কিন্তু ইলেকট্রনের শক্তি শূন্য লেখার সুযোগ আমাদের নাই, কারণ ইলেকট্রনের স্থির অবস্থার শক্তি কত এম নট সি স্কোয়ার। তাহলে লিখি আমরা এম নট সি স্কোয়ার। আর বিক্ষেপণের পর ফোটনের শক্তি কত আমাদের এইচ নিউ প্রাইম। বিক্ষেপণের পর ইলেকট্রনের শক্তি কত আমাদের এম সি স্কোয়ার। তাহলে আমরা এই অনুমিতির কথা বলছিলাম শুরুতেই, যে কি কম্পন যখন এই বিষয়টার গাণিতিক ব্যাখ্যা দেন তখন উনি কি বলছেন যে শক্তি সংরক্ষিত হবে, অর্থাৎ কি বিক্ষেপণের আগের শক্তি আর বিক্ষেপণের পরের শক্তি কি হবে সমান হবে। তাহলে বিক্ষেপণের আগে ফোটনের শক্তি এইচ নিউ আর ইলেকট্রন শক্তি হলো কত এম নট সি স্কোয়ার, আর পরে কত এইচ নিউ প্রাইম প্লাস কত আমাদের এম সি স্কোয়ার। তাহলে এই দুই শক্তি কি হবে আমাদের সমান হবে। তোমরা এগুলো সাথে সাথে লিখে নিও। বা আমরা এখান থেকে লিখতে পারি এম সি স্কোয়ার সমান কত লিখতে পারি বলো, শুধু যদি এম সি স্কোয়ার লিখি, এম সি স্কোয়ার সমান এইচ ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম প্লাস এম নট সি স্কোয়ার লিখবো আমরা। খেয়াল করো আমি শুধু কি করছি এম সি স্কোয়ার এই পাশে রাখছি, এটাকে বাম পাশে নিয়ে এসে করছি, এইচ থেকে কমন নিয়ে নিয়েছি। সিম্পল ক্যালকুলেশন। এটা আমাদের এই গাণিতিক বিশ্লেষণের স্বার্থে আমাদের এটাকে দুই পাশে একটু বড় করে রাখি আমরা, এটা আমাদের লাগবে। এগুলো এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার মাইনাস টু নিউ প্রাইম প্লাস নিউ প্রাইম স্কোয়ার। দেখো আমি কি করছি এখন খেয়াল করো, এটা হলো আমাদের এ, এটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু আমাদের এটা। তাহলে এটা আবার এ স্কোয়ার যখন করবো আমি, তাহলে এইচ স্কোয়ার আসবে, ভিতরে এটাকে মানে হোল স্কোয়ার সূত্র আবার বসাই দিচ্ছি আমি, প্লাস টু এইচ ইন্টু এ কত আমাদের নিউ মাইনাস নিউ প্রাইম, বি কত আমাদের এম নট স্কোয়ার এম নট সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেখো সবাই এই স্কোয়ারটা বুঝো কিনা, সবাই বুঝতে পারার কথা, জাস্ট এটা এ প্লাস বি সূত্র বসাইছি আমরা, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে বড় করে পাই আমরা এই লাইনটা পেলাম কি এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান এইচ স্কোয়ার ইন্টু এটাকে বড় করছি আবার এ মানে সূত্র বসাইছি 2 ইন্টু এ ইন্টু বি লিখছি আমরা, প্লাস কি লিখছি আমরা বি স্কোয়ার অর্থাৎ এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 লিখছি আমরা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো, 1 নং সমীকরণ দিয়ে রাখি। তোমরা অবশ্যই খাতায় এটা লিখে রাখবা 1 নং সমীকরণ। এখন দেখো আমরা একটা কি বলছিলাম যে ভরবেগ সংরক্ষিত হবে। তাহলে যদি ভরবেগ যদি সংরক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা আমরা প্রয়োগ করব। কিন্তু আমরা কি জানি ভরবেগ কি ধরনের রাশি, এটা একটা ভেক্টর রাশি। আর এই দ্বিমাত্রিক হয়ে তাহলে এই প্রত্যেকটা ভরবেগে তার কয়টা করে উপাংশ থাকবে, একটা x অক্ষ বরাবর উপাংশ আছে, একটা y অক্ষ বরাবর উপাংশ আছে। তাহলে ভরবেগের সংরক্ষণের একটা কথা আছে, তোমরা পড়ছো ফার্স্ট ইয়ারে এই প্রথম দিকেই, যে যদি ভরবেগ সংরক্ষিত হয় তাহলে কোনো নির্দিষ্ট দিকে ভরবেগের কি উপাংশ কি হবে সংরক্ষিত হবে। তাহলে এখানে আমরা ভরবেগের উপাংশ যে সংরক্ষিত হয় নির্দিষ্ট দিকে সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলছি। তাহলে আমি আবারও বলছি যে যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে ভরবেগ সংরক্ষিত হলে কোনো নির্দিষ্ট দিকে ভরবেগের উপাংশ কি হবে সংরক্ষিত হবে। অর্থাৎ আমরা একবার x অক্ষ বরাবর নিব আর একবার কি আমরা y অক্ষ বরাবর নিব আমরা। তাহলে ধনাত্মক x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে পাই আমরা। একটু খেয়াল করতে হবে, এই ক্যালকুলেশনটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, আমরা পাওয়া যাবে না। আর দেখো এর ভরবেগ কত বলছি আমি, p সমান h নিউ বাই c, এটাকে আমরা দেব নিউ দিয়ে যদি লিখতে চাই। তাহলে আমি ফার্স্ট ইয়ার তোমাদের ভরবেগ কি পড়াইছি, যখন ভেক্টর বিভাজন পড়াইছি তখন আমি বলছিলাম, দেখো খেয়াল করো, যে কোন ভেক্টর যদি এইদিকে হয়, ঠিক আছে, এই কোণ যদি হয় থিটা, এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে আর এর x অক্ষ বরাবর উপাংশ কত লিখবো আমরা
আর কস থিটা, ওয়াই অক্ষ বরাবর কত লিখবো আমরা আর সাইন থিটা, আর কস থিটা এটা লিখবো কত আমরা আর সাইন থিটা। তোমাদের মনে থাকার কথা এগুলো ভেক্টর বিভাজনের অধ্যায়ে আমি নিজেই পড়াইছি। তাহলে এদিকে হলো একটা ভেক্টর দিয়েছি আমি কি আর, তাহলে আর এর আগে দুটো অংশ নেব, একটা এক্স অক্ষ বরাবর আর কস থিটা, ওয়াই অক্ষ বরাবর কি হবে আর সাইন থিটা হবে। তাহলে প্রথম দিকে খেয়াল করো, প্রথম দিকে আমাদের ভেক্টরটা কোথায় আছে, কোন দিকে আসছে, প্রথম অংশে ভেক্টরটা আমাদের দেখো প্রথম দিকে ভেক্টরটা আছে আমাদের কোন বরাবর, এই এক্স অক্ষ বরাবরই আছে, এই বরাবরই আছে। তাহলে এই বরাবর যদি ভেক্টর থাকে তাহলে এই বরাবর উপাংশ কত লিখবো আমরা আর cos 0 ডিগ্রি, আর এই বরাবর কত লিখবো আমরা আর sin 0 ডিগ্রি। দেখো আমি লেখাগুলো ছোট করে ফেলছি, আমার বোর্ডটা ছোট। তাহলে আমি কি বলছি, এদিকে হলো ভেক্টরটা কাজ করছে কোন বরাবর, এক্স অক্ষ বরাবর যদি কাজ করে, তাহলে এই যে কত হবে আর cos 0 ডিগ্রি, আর এই বরাবর কত হবে আর sin 0 ডিগ্রি, কারণ এখানে থিটা মানে কত হয়ে গেছে 0 হয়ে গেছে। দেখো ভেক্টর বিভাজন না বুঝলে কিন্তু এই জায়গাটা বোঝা যাবে না। তাহলে এখন দেখো খেয়াল করো, এই বিষয়টাকে আমরা এখানে যদি বলি আমরা, তাহলে এই যে ফুটন যাচ্ছে কোন অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে আমার কত লেখা উচিত, পি এর অনুযায়ী পি cos 0 ডিগ্রি, cos 0 মানে কত আমাদের 1, তাহলে আমরা কত লিখবো এইচ নিউ বাই সি cos 0 ডিগ্রি। তাহলে এইচ নিউ বাই সি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি কত আমাদের 1, আমি আর লিখলাম না এখানে। সবাই এটা ভালো করে খেয়াল করতে হবে, এটা না বুঝলে কিন্তু হবে না, তাহলে পরীক্ষা হলে মুখস্থ লিখতে হবে, মুখস্থ লিখতে ভুল হবে, ঠিক আছে। তাহলে আবার খেয়াল করো, আমি কি বলছি যে কোনো ভেক্টর যদি এক্স অক্ষ বরাবরই কাজ করে, আমি একটু আলাদা করে আবার দেখা দিই তোমাকে, যে কি এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আমি মুছে ফেলবো ওয়াই অক্ষ। যে কোনো ভেক্টর যদি এই এক্স অক্ষ বরাবরই কাজ করে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত আর cos 0 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর কত আর sin 0 ডিগ্রি। cos 0 মানে কত 1, তাহলে হলো আর, এটা হলো আর, এটা কত sin 0 0, তাহলে এটা কত হবে 0 হবে। তাহলে আমাদের দেখো এই বিক্ষেপণের আগে এক্স এর ফুটনটা কোন অক্ষ বরাবর ক্রিয়াশীল, এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে বিক্ষেপণ আগে তার ভরবেগ কত এইচ নিউ বাই সি, তাহলে এইচ নিউ বাই সি cos 0 ডিগ্রি লেখার কথা আমার, তাই না, যেহেতু এই কোণ থিটা কত হয়ে গেছে আমাদের 0 হয়ে গেছে, তাহলে শুধু এইচ নিউ বাই সি cos 0 মানে কত আমাদের 1, তাহলে এইচ নিউ বাই সি লিখবো আমরা। প্লাস দেখো বিক্ষেপণের আগে ইলেকট্রনের ভরবেগ, তাহলে এখানে ইলেকট্রন কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তাহলে ইলেকট্রনের ভরবেগ কত 0, তাহলে যার ভরবেগ 0 তার কি ভরবেগের উপাংশগুলো কত হবে, তাহলে অবশ্যই 0 হবে। তাহলে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যেদিকেই যাই না কেন আমরা ইলেকট্রনের ভরবেগ কত পাবো আমরা 0, কখন বিক্ষেপণের পূর্বে। তাহলে সবাই যদি খেয়াল করে থাকো খুবই ভালো এটা। এখন দেখো তাহলে বিক্ষেপণের আগে এক্স রে ফোটনের ভরবেগ এইচ নিউ বাই সি cos 0 ডিগ্রি, আমি বললাম cos 0 বলছি কিন্তু আমি লিখি না, কারণ cos 0 মান হলো 1, আর কি ইলেকট্রনের ভরবেগ কত আমাদের 0, তাহলে ইলেকট্রনের ভরবেগ যদি 0 হয় তাহলে উপাংশ তো অবশ্যই 0 হবে। এখন আমরা বিক্ষেপণের পরে যাই আমরা এক্স অক্ষ বরাবর। দেখো বিক্ষেপণের পরে এক্স অক্ষ বরাবর ইলেকট্রন কি ফোটনের ভরবেগ কত হবে, এদিকে যদি হয় পি, এই কোণ দেওয়া আছে থিটা, তাহলে কত হবে এটা অবশ্যই পি cos থিটা, এটা কত হবে পি sin থিটা হবে। তার মানে কি লিখবো আমরা এইচ নিউ প্রাইম বাই সি cos থিটা, এই যে আমি যেটা আগে রাখছি যে এই বরাবর যদি কোনো ভেক্টর কাজ করে তাহলে এটা হলো আর cos থিটা, এটা কি হবে আমাদের আর sin থিটা হবে, ঠিক আছে। তারপরে যাই ইলেকট্রনের ভরবেগ নিয়ে, প্লাস ইলেকট্রনের ভরবেগ, এটা কত আছে আমাদের পি সমান এমবি, তাহলে এদিকে যদি হয় এমবি তাহলে এদিকে হবে আমাদের এমবি cos থিটা, এদিকে হবে আমাদের কি এমবি sin থিটা। তাহলে আমরা কি লিখবো এমবি cos থিটা লিখবো আমরা, এমবি cos থিটা। দেখো সরি এমবি cos ফাই, কারণ এখানে অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে ফাই দেওয়া আছে। তাহলে সবাই খেয়াল করো আবারও, তাহলে বিক্ষেপণের আগে এক্স অক্ষ বরাবর ফোটনের ভরবেগ প্লাস ইলেকট্রনের ভরবেগ, বিক্ষেপণের পরে এক্স অক্ষ বরাবর ফোটনের ভরবেগের উপাংশ প্লাস ইলেকট্রনের ভরবেগের উপাংশ আমরা লিখছি এখানে শুধু। তাহলে আমি বলছি কি যে কোনো দিকে কি হবে
এই ভরবেগগুলো কি হবে সংরক্ষিত হবে, অর্থাৎ সমান থাকবে, এরা সমান থাকবে। এখানে আমি একটু ক্যালকুলেশন করবো, এটা তো জিরোই, সি দ্বারা গুণ করে দেবো। দেখো তাহলে এম বি সি কস ফাই সমান আমরা এটুকু লিখতে পারি কিনা, এইচ, দেখো খেয়াল করো সবাই, আমি সি দ্বারা গুণ করছি, তাহলে এম বি সি কস ফাই, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম কস থিটা দেখা যাবে। তারপর আবার কি যায়, এইচটা কমন যায়, তাহলে এইচটা কমন নিয়ে নিই আমরা, নিউ মাইনাস নিউ প্রাইম সরি নিউ প্রাইম কস থিটা, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। আগে বলছি বোর্ডটা ছোট হওয়ার কারণে আমাকে একটু শুরু করে লিখতে হচ্ছে, আশা করি বোঝা যাবে। তারপরেও জানলাম কি লিখছি, কি কাজটা করছি, সি দ্বারা গুণ করছি আমি, তাহলে এখানে কি এইচ নিউ প্রাইম কস থিটা এমবিসি কস ফাই, এমবিসি কস ফাইকে বাম পাশে লিখছি আর এটাকে ডান পাশে নিয়ে গেছি, এইচটা কমন নিছি 2 নং সমীকরণ। দেখো এই সমীকরণটা কিভাবে লিখছি, এই লাইনটা যদি বুঝতে পারো এগুলো তো আসবেই, ঠিক আছে। প্লাস ওয়াই অক্ষ বরাবর এখন যাওয়া যায়, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো একটু আগে আমি বলছিলাম যে যখন এই ভেক্টরটা x অক্ষ বরাবর ক্রিয়াশীল হবে তখন তার y অক্ষ বরাবর উপাংশ কত হবে, 0 হবে। ওই যে একটু আগে আমি লিখছিলাম যে এই বরাবর যদি ভেক্টর থাকে তাহলে এটা হলো r cos 0 ডিগ্রি, আর এটা কত আমাদের r sin 0 ডিগ্রি, sin 0 0, এটা কত বলছিলাম, শুধু r বলছিলাম আমি। তাহলে এই বিক্ষেপণের পূর্বে ধনাত্মক y অক্ষ বরাবর ফোটনের ভরবেগের উপাংশ তার কত লিখবো আমরা, 0, কারণ h নিউ sin 0 ডিগ্রি লিখতে হবে, sin 0 মান কত জানি আমরা 1। তার মানে কি যখন কোনো ভেক্টর x অক্ষ বরাবর কাজ করবে তখন তার y অক্ষ বরাবর উপাংশ কি হবে, 0 হবে। আর y অক্ষ বরাবর কাজ করলে কি হয়, x অক্ষ বরাবর উপাংশ 0 হয়, যেগুলো আমি তোমাদেরকে ভেক্টর চ্যাপ্টারে খুব ভালোভাবে পড়াইছি। আর আমি বলছি এখানে বিক্ষেপণের পূর্বে ইলেকট্রন কি আছে, স্থির অবস্থায় আছে, তাহলে ইলেকট্রনের ভরবেগ 0, ঠিক আছে। এখন আমরা যাই বিক্ষেপণের পরে যাই আমরা, এটা সবাই বুঝতে পারছো তো, 0 + 0, কারণ এই ফোটন যদি x অক্ষ বরাবর গতিশীল তাহলে তার y অক্ষ বরাবর কি ভরবেগ 0, আর যেহেতু ইলেকট্রন স্থির তাহলে তার ভরবেগ 0। এখন বিক্ষেপণের পরে যদি আমরা দেখি তাহলে x অক্ষ বরাবর সাথে কত করে গেছে সে থিটা, তাহলে আমি এটাকে বলছিলাম এদিকে যদি হয় r cos থিটা, এদিকে হবে কি r sin থিটা, তাহলে এখানে কি h নিউ প্রাইম বাই c cos থিটা লিখছিলাম আগের লাইনে cos থিটা, তাহলে এখন শুধু কি লিখবো আমরা, sin থিটা লিখবো আমরা, h নিউ প্রাইম বাই c sin থিটা প্লাস, দেখো এখানে যদি তাই লিখছি cos 0 ছিল, এখানে লিখছি sin 0 0 হয়ে গেছে। আমরা জানি এগুলো যে x অক্ষ বরাবর cos দিয়ে লিখলে y অক্ষ বরাবর কি লিখতে হয়, sin দিয়ে লিখতে হয়। এখন এখানে আসি আমরা ইলেকট্রনের ভরবেগ, তাহলে এদিকে হলো p cos ফাই, তাহলে এদিকে কি হবে, p sin ফাই হবে, এদিকে নিচের দিকে হবে। কিন্তু আমরা কি এই বরাবর হিসাব করেছি, আমরা কোন অক্ষ বরাবর নিচ্ছি, ধনাত্মক বরাবর, তাহলে এই বরাবর যদি p sin ফাই হয় তাহলে এই বরাবর কি হবে, অবশ্যই -p sin ফাই হবে। এটা আরো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, যেগুলো sin of -ফাই লিখলে কত পাওয়া যাবে, sin ফাই পাওয়া যাবে, এভাবে পাওয়া যাবে। আবার যদি অ্যাঙ্গেল এই পুরো অ্যাঙ্গেলটা নেই তারপর এভাবেও করা যাবে, একবার করলেই হবে। তাহলে কি লিখবো আমরা, mb sin ফাই, তাহলে এরাই কি দেবো আমরা, মাইনাস চিহ্ন দেবো আমরা, কারণটা কি এদিকে ছিল mb cos ফাই, এদিকে আমাদের কি mb sin ফাই। তাহলে কিন্তু আমরা হিসাব করছি কোন অক্ষ বরাবর, প্লাস y অক্ষ বরাবর, তাহলে ঋণাত্মক y অক্ষ বরাবর হলো mb sin ফাই, তার ধনাত্মক y অক্ষ বরাবর তাহলে কত হবে, -mb sin ফাই হবে। বুঝতে পারছো এটা কেন আসছে মাইনাসটা, এখানে কেন প্লাস দিলাম না, যে আমরা হিসাব করছি প্লাস y অক্ষ বরাবর, কিন্তু এখানে mb sin ফাই পাই কোন অক্ষ বরাবর, -y অক্ষ বরাবর, তাহলে এই বরাবর যদি হয় mb sin ফাই তাহলে এই বরাবর হবে কি আমাদের কি, -mb sin ফাই। আমি আরো বললাম যে ফাইটাকে sin of -ফাই দেখে করা যাবে, কারণ এটা তো দিকে আসছে, অথবা এই পুরো অ্যাঙ্গেলটা দিয়ে করা যাবে, যেভাবেই করি আমরা, বা mbc sin ফাই সমান h নিউ প্রাইম বাই c, সরি c থাকবে না এখানে কারণ আমার c দ্বারা গুণ করে দিয়েছি আগে, কত আসবে তাহলে আমাদের h নিউ প্রাইম sin থিটা আসবে। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 3।
এম বি সি সাইন ফাই সমান এইচ নিউ প্রাইম সাইন থিটা। দেখো এই যে আমাদের 2 এবং 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সমীকরণ। এই সমীকরণগুলোর ডিমান্ড কেন আছে আমি একটু বলি, এগুলো না বললে তোমরা মনে রাখার চেষ্টা করো না। কারণ আমাদের এই সৃজনশীল প্রশ্ন আসার কারণে সবার একটা আমি বাজে অভ্যাসে বলবো, এরকম হয়েছে কি ওই শেষে কোন সূত্রটা আছে ওই সূত্রটা মুখস্থ করে পরীক্ষা ঘরে চলে যাও, যা অঙ্ক করার চেষ্টা করো। কিন্তু সৃজনশীলের মূল থিমটা এই জায়গায় এটা ছিল না। আসলে সৃজনশীলের মূল কথাটা ছিল স্টুডেন্ট থ্রোলি বই পড়বে, বুঝে বুঝে পড়বে এবং ওইখান থেকে প্রশ্ন করবে। দেখা গেছে যে আমাদের হয়তো 60-70% কোশ্চেন ওই যে শেষে যে সমীকরণগুলো থাকে ওই সমীকরণগুলো দিয়ে আমরা পারা যায়, মাঝখান থেকে অঙ্ক দিলে এত পাওয়া যায় না। ঠিক আছে, দেখো এই যে সূত্রগুলো আমি বলতেছি কেন দরকার হবে আমাদের, ম্যাক্সিমাম অঙ্কে দেখবো থিটা দেওয়া আছে বা এরকম ল্যামডা দেওয়া আছে, ল্যামডা প্রাইম বের করতে বলছে এরকম আছে। হঠাৎ করে যদি বলে যে ফাই সমান কত হবে, তখন আমাদের এই জেনারেল স্টুডেন্টরা পারে না। এটা কেন পারে না? কারণ তারা এই কম্পাউন্ড ইফেক্টের এই ভিতরের এই জায়গাগুলো পড়ে নাই তারা, এই জন্য তারা পারে না। এই জন্য আমি বলি যে এই সমীকরণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু তুমি সহজে ফাইয়ের মানটা বাইর করে নিতে পারবা। কিভাবে? 3কে যদি 2 দ্বারা ভাগ করো তার এমবিসি কাটা যাবে, সাইন ফাইভে কস ফাই কত হবে? tan ফাই। তার tan ফাই সমান কত পাওয়া যাবে? এটা ডিভাইড বাই পাওয়া যাবে। তার মানে কি থিটা নিউ প্রাইম এইসব মান দেওয়া আছে, আমরা কি পাই দেবো? আমরা এখান থেকে ফাইয়ের মান নির্ণয় করতে পারবো। তাহলে যদি কখনো পরীক্ষা আসে ফাইয়ের মান নির্ণয় করো যে ইলেকট্রন কত গুণে প্রতিক্ষিপ্ত হয়েছে, এটা যদি পরীক্ষা কখনো আসে তখন আর স্টুডেন্টরা পারে না। দেখা যায় কেন পারে না? কারণ তারা এই ভিতরের এই সমীকরণগুলোকে পড়ে নাই। কোথায় পড়ছে? লাস্ট সমীকরণটা পড়ছে। এই জন্য আমি বলবো যে এই ক্যালকুলেশনগুলো অবশ্যই, এগুলো তো কম্পাউন্ড প্রবাহের মূল জিনিস। তুমি লাস্টের সমীকরণটা কীভাবে পাইছো এগুলো থেকে পাবা, আমি দেখাবো এখন। তাহলে আমার মনে কথা বুঝতে পারছো? তার 2-3 থেকেও কিন্তু আমরা কি করতে পারি? এই ফাইয়ের মান নির্ণয় করতে পারি। আমরা 3কে 2 দ্বারা ভাগ করে কি পাইতে পারবো? আমরা tan ফাই পাবো। tan ফাই পাইলে এখানে আদার্স মানগুলো দেওয়া থাকলে আমরা কি করতে পারবো? যে ইলেকট্রন কত কোণে বিক্ষিপ্ত হয়েছে সেই মান পাওয়া যাবে। বইগুলো দেখবা আমি বলি এগুলো যে কোনো বইয়ে এই ফাই বের করতে হবে এরকম অঙ্ক করা নাই, আমার চোখে পড়ে নাই। তো এখন আমাদের সৃজনশীল প্রশ্নের কথা কি ছিল? যে আগামী 10,000 বছরের কোশ্চেন কোনো রিপিট হবে না। তার মানে কি যেহেতু রিপিট হবে না, তারা তখন এই প্রশ্ন পড়াতে কি চিন্তা করেন, তারা আমি যদি ফায়ার মান বের করে দিই এটা তার কমন কোশ্চেন না। ঠিক আছে, এই জন্য এই জাতীয় কোশ্চেনগুলো পরীক্ষা আমরা অনেক সময় দিলে আর স্টুডেন্টরা পারে না। আর তখন ওই যে ওদের ধারণাটা আছে, কি ধারণাটা? যে এগুলো লাগবে না, থিওরি পড়তে হবে না, কি পড়তে হবে? শুধু লাস্টের সূত্রগুলো পড়লে হবে। কিন্তু আমরা সেই কাজটা অবশ্যই করবো না। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি এগুলো সব মুছে ফেলছি। এগুলো থেকে আমরা কি কি করবো এখন একটু দেখে নেবো, কারণ আমার জায়গাটা বেশি লাগবে, এগুলো চিত্রটা মুছে দিলাম। এই জন্য তোমাদের 2 এবং 3 যে সমীকরণগুলো দিয়েছি আমি তো আগে বলছি কম্পাউন্ড প্রবাহ আমাদের মূল টার্গেট কি? আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ল্যামডা ডেল্টা ল্যামডা কতটুকু হয় সেটা আমরা বের করবো। আমরা এটা আমাদের মূল টার্গেট। তাহলে এখন 2 ও 3 নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। দেখো আমি যদি এভাবে লিখলাম, লেখা ঠিক নেই, তো লিখছি আমি শর্টলি যে 2 ও 3 নং সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে যোগ করে পাই। তাহলে আমার সাথে সাথে তোমরাও এটা করে ফেলো। প্রথমে কি ছিল? এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কি ছিল? এম বি সি কস ফাই ছিল, আমাদের মনে আছে কিনা? তাহলে কি লিখবো আমরা? এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার ফাই লিখবো আমরা, কজ স্কোয়ার ফাই। পরের লাইনে কি ছিল আমাদের? আমি একটু বুঝে ফেলছি। দেখো এম বি সি সাইন ফাই ছিল, তাহলে এম স্কোয়ার বি স্কোয়ার কি হবে? সি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই হবে। তাহলে এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা আমরা কমন নিতে পারি, আমরা একটু সাইন স্কোয়ার পাই। একটু কষ্ট করে তোমরা কি করে নেব, আমার এই সমীকরণ যদি থাকলে ভালো হতো, তাহলে আমাদের তোমাকে আমি দেখাইতে পারতে পারো। তাহলে এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। দেখো 2 এবং 3 নং সমীকরণের বাম পক্ষকে বড় করে এগুলো লেখা যায় কিনা। একটা ছিল এমবিসি কস ফাই, আর একটা কি ছিল? এমবিসি সাইন ফাই ছিল। ঠিক আছে, আর ডান পাশে কি ছিল? একটা ছিল কি? এইচ ইন্টু নিউ মাইনাস, আমি এটা একটু লিখে দিই, এইচ ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম কস থিটা, এটা একটা ছিল। প্লাস কি ছিল? আর একটা কি ছিল? এইচ নিউ প্রাইম সাইন থিটা ছিল। এইচ নিউ প্রাইম সাইন, তার মানে কি
এটার উপর আমাকে স্কোয়ার করতে হবে প্লাস এইচ নিউ প্রাইম সাইন থিটা, এটার উপর স্কোয়ার করতে হবে। যা আমি মুছে পেলো, আমি কিন্তু পুরো জিনিসটা কিন্তু এখানে লিখে দিচ্ছি আগে, যে 2 এবং 3 নং সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে যোগ করে পাই। এখানে আমি যদি লিখি তাহলে কত পাওয়া যাবে, এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কত স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5 সমান 1। এখানে কত পাবো আমরা, এইচ স্কোয়ার, এটার ভিতরে আবার করতে হবে, বড় করতে হবে, ঠিক আছে। তারপর কত হবে, নিউ স্কোয়ার মাইনাস 2 নিউ প্রাইম কস থিটা প্লাস নিউ প্রাইম স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো জাস্ট আমরা এ মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখানে বসাইছি, প্লাস এখানে কত লিখবো আমরা, এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখবো আমরা। আমার মনে হয় সবাই বুঝতে পারার কথা। তাহলে 2 ও 3 নং সমীকরণকে বড় করে যোগ করে এই লাইনটা পাইছি আমরা। পরের লাইনে কি, এটা সমান 1 লিখছি, এটা কি এ মাইনাস বি স্কোয়ার সূত্রটা জাস্ট পড়াইছি এখানে আমরা, এটাকে বড় করে লিখছি। আরেকটু আগে আমরা এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান, দেখো এখানে এইচ স্কোয়ার ইন্টু আমি যদি লিখি নিউ স্কোয়ার মাইনাস 2 নিউ প্রাইম ইন্টু কস থিটা, এটা আমি প্লাস কি লিখে দেখো আমরা, তার আমি প্রথম এই দুটো লিখে নিলাম, এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমরা এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হবে 1, এই জন্য এটা লেখলাম না আমরা। দেখো সবাই এটুকু বুঝো কিনা আগে, লেখা হয়েছে সবাই এটুকু। তাহলে আমি আরেকটা লাইন এখানে লিখি, এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান এইচ স্কোয়ার মাইনাস 2 নিউ প্রাইম কস থিটা প্লাস নিউ প্রাইম স্কোয়ার, এইচ স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, এটা হলো ইকুয়েশন নাম্বার 4। তাহলে আবার খেয়াল করো, এখানে কি করছি আমি, শুধু এইটুকু তো আছে আমাদের, আছে এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন আমি এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার কত হবে 1 হবে। তারপর আমি আবার এইচ স্কোয়ার আবার কমন নিচ্ছি। যদি আমাদের এইটুকু হয়ে থাকে, দেখো যদি এইটুকু হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী কাজটা হলো আমাদের এই 1 নং সমীকরণ থেকে এই 4 নং সমীকরণ বিয়োগ করব। আমরা 1 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষে কি ছিল, এম স্কোয়ার সি স্কোয়ার ছিল, মাইনাস তারপর লিখবো আমরা সরি এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ছিল। এটা 1 নং সমীকরণের বাম পক্ষে থেকে ছিল এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখন কথা আছে এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। আর ডান পক্ষে যেটা ছিল আমি একটু লিখি, কারণ যেটা আমি মুছে ফেলছি এখানে, এইচ স্কোয়ার ইন্টু কত হবে তাহলে নিউ স্কোয়ার মাইনাস 2 নিউ প্রাইম প্লাস নিউ প্রাইম স্কোয়ার, দেখো তোমাদের খাতায় লেখা আছে নিউ প্রাইম স্কোয়ার প্লাস 2h নিউ মাইনাস নিউ প্রাইম ইন্টু এম নট সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ছিল, ঠিক আছে। এটা ছিল এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান তো ছিল 1 নং সমীকরণ, মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 2 নিউ প্রাইম কস থিটা প্লাস নিউ প্রাইম স্কোয়ার। আমি একটু পুরোটাই লিখলাম আমি, এটা নিউ প্রাইম স্কোয়ার। তাহলে আমি 1 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণটা বিয়োগ করব। আমি তাহলে বিয়োগ করলে আমাকে এই পুরো জিনিসটাই লিখতে হয়, লিখে দিলাম। এখানে দেখো কি কমন যাবে, এম স্কোয়ার সি স্কোয়ার কমন যাবে, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, দেখো কি কি বাদ যাবে একটু খেয়াল করো, এইচ স্কোয়ার নিউ স্কোয়ার এখানে আছে মাইনাস এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাদ যাবে, এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার
এখানে আসছিল মাইনাস এইচ স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার, তাহলে বাদ যাবে। বুঝতে পারছি? তাহলে এখানে কি কি থাকে? এইচ এই দুটোর ভিতরে খালি খেয়াল করা, আর বাকিগুলো আমাদের থেকে যাবে। এখানে বাকিগুলো আমাদের কোনো বাদ যাওয়ার সুযোগ নাই। তাহলে এখানে এই টার্মটা বাদ গেল, আবার এই টার্মটা বাদ গেল। তাহলে এখানে থাকবে কি মাইনাস টু নিউ প্রাইম এইচ স্কোয়ার, আর এখানে তো আমাদের মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এইচ স্কোয়ার টু নিউ প্রাইম কস থিটা। তাহলে আমরা যদি এই মাইনাস টু নিউ প্রাইম ইন্টু এইচ স্কোয়ার কমন নিয়ে নিই আমরা, তাহলে এখানে উপরে পাওয়া যাবে কি 1, আর নিচে পাওয়া যাবে কি কস থিটা পাওয়া যাবে। দেখো বোঝা যায় কিনা? তাহলে আমরা কি করছি, শুধু এইচ স্কোয়ার টু নিউ প্রাইম কমন নিয়ে নিয়েছি, এটা কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে আছে 1, এখানে আছে কি আমাদের মাইনাস কস থিটা আছে, আর আমাদের এগুলো কোনো বাদ যাওয়ার কোনো সুযোগ নাই। টু এইচ নিউ মাইনাস নিউ প্রাইম এম নট সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আমি উপর থেকে দুইটা লাইন বসে দিয়েছি। ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু পারো না, এটা আমাদের করতেই হবে। দেখো সবার নিচের টুকু লেখা হয়ে গেছে কিনা। তাহলে এখানে আমরা এম এর সেই সূত্রটা আবার বসাবো। আমরা এম সমান কি জানি? আমি এখানে লিখে দিয়েছি এম সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এম যদি এরকম হয়, তাহলে এম স্কোয়ার কত হবে? তাহলে আমাদের এম স্কোয়ার হবে এম নট স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান মাইনাস টু নিউ প্রাইম এইচ স্কোয়ার 1 মাইনাস কস থিটা প্লাস 2h ইন্টু নিউ মাইনাস নিউ প্রাইম এম নট সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেখো আমরা আরেকটু কাজ করবো। এখানে লসাগু কত হবে? সি স্কোয়ার মানে বি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে। তাহলে উপরে কত আসবে? এম নট স্কোয়ার, দেখো এখানে একটা সি স্কোয়ার আমরা বাদ দিয়ে গেছি, এখানে এম স্কোয়ার সি স্কোয়ার আছে। তাহলে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর এই সি স্কোয়ার মানে বি স্কোয়ার, আর সি স্কোয়ার মানে বি স্কোয়ার কে দেওয়া আমাদের ক্যান্সেল হয়ে যাবে। আবার বলতেছি সি স্কোয়ার আছে, এর উপরে চলে যাবে, আর সি স্কোয়ার মানে বি স্কোয়ার ক্যান্সেল হবে। সমান মাইনাস টু নিউ প্রাইম এইচ স্কোয়ার 1 মাইনাস কস থিটা প্লাস 2h নিউ মাইনাস নিউ প্রাইম এম নট সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আমাদের যে সময় আছে সেই সময় মনে আবার শেষ করতে পারবো না আজকে, তবু আমি আরেকটা লাইন লিখে যাচ্ছি। আমি শুধু যেখানে এই এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আর এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে যাবে। আমি শুধু এই টু নিউ প্রাইম এইচ স্কোয়ার এটাকে শুধু আমরা একদিকে রেখে দিয়েছি। তাহলে কত লিখতে পারি আমরা এখান থেকে? 2h নিউ মাইনাস নিউ প্রাইম ইন্টু এম নট সি স্কোয়ার সমান, দেখো এটা বাদ গেছে, তাহলে এটা আছে, তাহলে এটাকে এই পাশে কি মাইনাস হবে, তাহলে এই মাইনাস আছে বাদ যাবে। তাহলে টু নিউ প্রাইম এইচ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে? তাহলে এখান থেকে আর কি বাদ দিতে পারি আমরা? দুই পাশ থেকে 2h বাদ দিতে পারি আমরা। তাহলে নিউ মাইনাস নিউ প্রাইম সমান কত লেখা যাবে? দেখো, আর এই নিউ প্রাইমটাকে আমরা নিচে নিয়ে এসে বলি। একটু কাজ আমি ফার্স্ট করতেছি, দরকার নেই, আমরা আগামী দিন আবার পড়বো। এটা নিউ মাইনাস নিউ প্রাইম ডিভাইড বাই নিউ প্রাইম সমান কত লিখবো আমরা? তাহলে 2 আর h বাদ দিয়েছে আমাদের, তাহলে আরেকটা h রয়ে গেছে, h বাই এম নট সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। দেখো এটুকু বোঝা যায় কিনা, কি বলছি আমি? তাহলে 2h বাদ একটা h রয়ে গেছে, নিউ মাইনাস নিউ প্রাইম আছে, এই নিউ প্রাইমকে নিচে নিয়ে আসছি, তাহলে এই এম নট সি স্কোয়ার নিচে দিচ্ছি, 1 মাইনাস কস থিটা আছে সমান 1 বাই নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ লেখা যাবে এরকম ভাবে, সমান h বাই এম নট সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। দেখো এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদের।
এটাও আমরা সূত্র হিসেবে মনে রাখতে পারলে ভালো আমাদের। ঠিক আছে, তাহলে 1/nu প্রাইম মাইনাস 1/nu, তার মানে কি যদি ওই বিক্ষেপণ কোণ থিটা দেওয়া থাকে আর যদি কি প্রাথমিক কম্পাঙ্কটা দেওয়া থাকে, তাহলে আমরা কি বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক নিউ প্রাইম এই সমীকরণ থেকে পেয়ে যাব আমরা। আমাকে মনে হয় আজকে এখানে শেষ করতে হচ্ছে, আগামী ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করব আমরা, এবং এর উপর কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।